নমস্কার বন্ধুরা, আজ বলবো শচীন দাসের একটি উপন্যাস 'মানচিত্র বদলে যায়'। এই 'মানচিত্র বদলে যায়' উপন্যাসটি উদ্বাস্তু জীবনের প্রেক্ষাপটে লেখা, মূলত ৪৭ থেকে ১৯৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় পর্বকে ধরে লেখা। ১৯৪৭ এবং তার কিছু পরে ১৯৪৮, ৪৯, ৫০-এ যে বিপুল পরিমাণে উদ্বাস্তু মানুষ কলকাতায় এসেছিল, তাদের জীবনের শোচনীয় ইতিবৃত্ত, তাদের জীবন সংগ্রাম, আধিপত্যের বিরুদ্ধে লড়াই, এপারের জলা-জঙ্গল পরিষ্কার করে নিজের বাসভূমি গড়ে তোলা এবং নতুন করে জীবন সংগ্রামে পাড়ি দেওয়া। এর মধ্যে রাষ্ট্রের নানা ইতিবৃত্ত রয়েছে। জমিদার উদ্বাস্তুদের সংঘর্ষ, রাষ্ট্রের নানা নিয়মকানুন, উদ্বাস্তুদের পুনর্বাসন, ক্রমে দণ্ডকারণ্যে পাঠানোর নির্দেশ, উদ্বাস্তুদের সংশয়, সন্দেহ, শেষ পর্যন্ত এখানেই টিকে থাকা, এই নিয়ে এই কাহিনী। কিন্তু একটি বিরাট পটভূমিকায় ১০ বছর বা ১২ বছরের পটভূমি হলেও তিনি বহু চরিত্রের সমাবেশে, বহু চরিত্রের জীবন সংগ্রামের নানা ইতিবৃত্তের মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন যে নব্য উপনিবেশে নব্য আগন্তুকদের সংকট কত প্রকার এবং তাদের অস্তিত্বের সমস্যা কত প্রখর ছিল। সেই সমস্তকে অতিক্রম করে তারা আবার নতুন জীবনের হাতছানি নিয়ে বেঁচে আছে। এই যে উদ্বাস্তু জীবন, সেই উদ্বাস্তু জীবনের বিভীষিকায় মাঝে মাঝেই উকি দিয়েছে পূর্ববঙ্গে ফেলে আসা জনপদ, হিন্দু মুসলিমের মিলিত অবস্থান এবং কি করে দেশভাগ বা স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যেই মুসলিমরা বদলে গেল। যাদের সঙ্গে এতকালের সহাবস্থান ছিল, সেই মুসলিম কাদের আলী কিভাবে মহিকান্ত নিশিকান্তদের বাড়ি দখল করে নিল। এবং এরা কিন্তু ১৯৪৭-এ উদ্বাস্তু হয়নি। ১৯৪৭-এর দেশভাগ, তৎকালীন দাঙ্গা এবং সংঘর্ষ, হিন্দুদের পাড়ি দেওয়ায় এরা আসেনি। এদের মনে হয়েছিল এই দাঙ্গা বা এই হিন্দু মুসলিমের সংঘর্ষ বুঝি সাময়িক, কিছুকাল গেলেই হয়তো থেমে যাবে, সরকার বুঝি পদক্ষেপ নেবে। কিন্তু সরকার কোনো পদক্ষেপই নেয়নি। ৪৭-এর পরে সেই হিন্দু বিতরণ আরও তীব্র আকার ধারণ করে। যত দিন যায় মুসলিমদের অত্যাচার তত তীব্র হতে শুরু করে। ফলে ১৯৫০-এ এরা দেশ ত্যাগের সিদ্ধান্ত নেয়। এপারে এসে আবার ভয়ানক সংকটের মধ্যে পড়ে। এদেশের সরকার জানায় যে ১৯৪৭-এ উদ্বাস্তু হয়ে যারা এসেছে তাদেরকেই পুনর্বাসন দেওয়া হবে। ১৯৫০-এ যারা উদ্বাস্তু হয়ে এসেছে তাদের সরকার আর কোনো দায়িত্ব নেবে না। এর মধ্যে উদ্বাস্তু সংগঠন ইউসিআরসি, আরসিআরসি, এই দুটি সংগঠন উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছিল এবং উদ্বাস্তুদের কলোনি গড়ে ওঠা, জমি বিতরণ থেকে শুরু করে তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা ইত্যাদির মধ্য দিয়ে এক নতুন চালচিত্র গড়ে উঠছে। মহিকান্ত, নিশিকান্ত, সুধাকান্ত এবং শশীকান্ত, এই ৪ ভাই বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন অক্ষম হয়ে গেছে কর্মসংস্থানে। যে সুধাকান্ত পরাধীন ভারতবর্ষে কংগ্রেস রাজনীতিতে বিশ্বাসী ছিল,
গান্ধীজির ডাকে নোয়াখালীতে গিয়েছিল এবং এই ভুল স্বাধীনতাকে যারা কোনোভাবেই মেনে নিতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত এ দেশভাগকে মানতেই হলো, সেই সুধাকান্ত এপারে এসে আবার কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েছে। লেখক খুব সচেতনভাবে এই উদ্বাস্তু জীবনের সঙ্গে শ্রমিক ধর্মঘট, ট্রাম এর ভাড়া বৃদ্ধি এবং সেই সময় চালের অভাব, খাদ্যের অভাব, এসব নিয়ে উদ্বাস্তু মানুষের জীবন সংকটকে দেখাচ্ছে। সেই সঙ্গে আছে রাজ্যের রাষ্ট্রনীতির হঠকারী সিদ্ধান্ত, উদ্বাস্তু মানুষদের প্রতি নিপীড়ন এবং শোষণের ইতিহাস। এবং এই উপন্যাসে দুটি পর্ব বলতে পারি। প্রথম মানে দুটি প্রজন্মের গল্প। প্রথম প্রজন্মের সেই মহীকান্ত, শশীকান্ত, সুধাকান্ত, নিশিকান্ত, তাদের গৃহবধূরা এবং তাদের সন্তানরা, সেই রণবেশ, গগন, বকুল, তারা আবার জীবন সংগ্রামে লড়াই দিচ্ছে। এইভাবে দুটি প্রজন্মের মধ্য দিয়ে লেখক উদ্বাস্তুদের একটা ক্ষণিক ভিত্তিভূমি স্থাপনের ইতিহাস নির্মাণ করেছে। উপন্যাসের গদ্যটা তেমন ভালো নয়, কাহিনীর মধ্যে অনেক জড়তা অনড়ম্ব রয়েছে। আসলে মহাকাব্যিক উপন্যাসের যে চলন হওয়া উচিত, সেই চলন এই উপন্যাসের নেই। তবুও এই সমস্ত দোষগুলি বাদ দিয়েও বলা যাবে যে উপন্যাসটি একটি সময়ের ডকুমেন্ট এবং স্বাধীনতা পরবর্তী কালে যে উদ্বাস্তু মানুষের জীবনে যে অশনি সংকেত নেমে এসেছিল, সেই অশনি সংকেতের একটি নথিনামা তিনি গড়ে তুলতে চেয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে একটি সামাজিক ইতিহাস। লেখক খুব সরলভাবে, খুব সহজভাবে উদ্বাস্তুদের জীবনচিত্রের মধ্য দিয়ে ৫-এর দশকের, ৬-এর দশকে কিছু সময়ের পশ্চিমবঙ্গের মানচিত্রের একটা ইতিবৃত্ত গড়ে তুলেছেন। বিশেষ করে কলকাতা সংলগ্ন এই ইতিবৃত্ত, বিজয়গড়, যাদবপুর, বাঘাযতীন, এই কলোনিগুলোর ইতিবৃত্ত কীভাবে গড়ে উঠেছিল, জমি বন্টন, জমি দখল এবং উদ্বাস্তু সংগঠনে যোগদান, উদ্বাস্তু সংগঠনের নেতৃবৃন্দের নতুন করে লড়াই শুরু এবং সেখান থেকে শশীকান্ত, মহীকান্তদের সামান্য জমি পাবার জন্য লড়াই এবং শেষ পর্যন্ত তারা নিজের বাসভূমি পত্তন করে আবার বাড়ি ভাগ হয়ে যাচ্ছে এবং দেশভাগের মধ্যেই যেন এই সংকেত ছিল। আসলে উদ্বাস্তু মানুষ যারা সেই পূর্ববঙ্গের আড়িয়াল খাঁ নদী তীরবর্তী জনপদ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, তাদের জীবনে স্থায়ী সুখ আর কোনোদিনই আসবে না। সেই সমস্ত সহজ সরল মানুষগুলির বিশ্বাস, সংস্কার, খাদ্য সংস্কৃতি, ভাষা, কথা বলার ধরন এবং আচারণ, লোকায়ত জীবন এপারের নাগরিক জীবনের সংস্পর্শে এসে কীভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে, সেই ওপারের মানুষগুলির সহজ সরল জীবন বিশ্বাস এবং প্রতিবেশীর প্রতি ভদ্রতা, নম্রতা এবং সাধারণ মানুষকে সাহায্য করার যে প্রয়াস এপারে এসে এই স্থানীয় মানুষদের সঙ্গে কেমন বদলে যাচ্ছে, বদলে যেতে বাধ্য হচ্ছে। উদ্বাস্তু মানুষগুলিকে যেন ভিখারি ভাবা হয়েছে। আসলে তারা ভিখারি ছিল না, পূর্ববঙ্গের বর্ধিষ্ণু অঞ্চলের এবং তাদের পরিবার বিত্তবান ছিল, কিন্তু সমস্ত ছেড়ে চলে আসতে হয়েছে। সেই মানুষগুলি এপারে এসে খাদ্য নেই, জল নেই, মশা, বৃষ্টিতে কুঁড়ে ঘরে জল পড়ছে এবং শিক্ষার কোনো ব্যবস্থা নেই। সেখান থেকে নিশিকান্তরা নতুন করে শিক্ষা চেতনায় এগিয়ে এসেছিল, নতুন করে বিদ্যালয় গঠন এবং উদ্বাস্তুদের তরুণ প্রজন্মকে নতুন শিক্ষায় কীভাবে শিক্ষিত করে তোলা যায়। কিন্তু লড়াইটা সহজ ছিল না, বিদ্যালয় স্থাপনও সহজ ছিল না এবং সরকারের কাছ থেকে বেতন পাওয়াও সহজ ছিল না।
প্রতিটি বিষয়ই তাদেরকে একটি সুতীব্র লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেশভাগ যাদের নিয়তি, যারা স্বভূমি থেকে বিচ্যুত হয়েছে, যাদের ভিটেমাটি হারিয়ে গেছে, যাদের শিকড় চ্যুত হয়েছে, তাদের কাছে বেঁচে থাকাই যেন একটা লড়াইয়ের নাম। সেই লড়াইয়ে তারা দিনের পর দিন অংশগ্রহণ করেছে। বধূ, পুত্র, পিতা, স্বামী সকলেরই ভিন্ন ভিন্ন ভূমিকা। যতীন্দ্রমোহনরা চলে যাচ্ছেন, নিশিকান্তরা বিদায় নিয়েছেন, উদ্বাস্তুদের প্রথম প্রজন্মের কেউ কেউ মারা যাচ্ছেন। নবীন প্রজন্মের গগন অমূল্যরা আবার সংগ্রামে অংশ নিচ্ছেন। স্পষ্টই বোঝা যাচ্ছে একদল অনাগত মানুষ, আগন্তুক মানুষ এক নতুন বাসভূমিতে এসে, বাসভূমি ঠিক নয়, জলাজমি, সাপ, শিয়াল, অত্যাচার এবং মশার উপদ্রব্য। জমিদাররা সেই জলাজমিও ছেড়ে দেয়নি। এই জলাজমি জমিদাররা, ভূস্বামীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব স্বল্প দামে কিনেছিলেন। সেই জমি উদ্বাস্তুরা দখল করলে সংঘর্ষ হয়। প্রতিদিন তারা খড়ের ছাউনি গড়ে তোলে, জমিদারের লেঠেলরা এসে ভেঙে দেয়, আবার দিনে ছাউনি গড়ে তোলে। শেষ পর্যন্ত রাষ্ট্রের নিয়মে তারা কিছু জমি পেয়েছিল এবং জমিদাররা খুব সহজে তাদের জমি ছেড়ে দেয়নি। দীর্ঘদিন আন্দোলন চলেছে। এই যে উদ্বাস্তু, তারা কিন্তু সর্বস্বচ্যুত হয়েছে এবং নতুন একটা উপনিবেশে এসে তাদের সর্বস্ব হারা হয়েছে। ভাষা গেছে, খাদ্য সংস্কৃতি গেছে। এখানে তেলে ভাজা ফুলুরি খাচ্ছে, তারা পূর্ববঙ্গে খই, নাড়ু, এগুলো খেয়ে এসেছে। জীবনচিত্র বদলে গেছে এবং গৃহবধূদের ভাষা রুক্ষ হতে বাধ্য হয়েছে। অভাব এই রুক্ষতা এনে দিয়েছে এবং যে গৃহবধূরা স্বামীর সঙ্গে কোনোদিন কোনো তর্কযুদ্ধে অংশগ্রহণ করতো না, যারা অন্তঃপুরের সংবাদ নিয়েই ব্যস্ত থাকতো, দেশভাগ তাদের কাছে রাষ্ট্রীয় সংবাদ এনে পৌঁছে দিয়েছে এবং রাজনীতির সত্য এই সাধারণ গৃহবধূদের জীবনে প্রবেশ করছে এবং এই গৃহবধূরা আজ স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করাটা খারাপ বলছি না। লেখক দেখাচ্ছেন কিভাবে জীবনচিত্র বদলে যাচ্ছে, অভাব কিভাবে জীবনচিত্রকে বদলে দিতে বাধ্য হচ্ছে। সেই মানুষদের গৃহসংসার, প্রেমহীনতা, বিচ্ছেদ, সামান্য প্রাপ্তিতেই আনন্দ, নবীন প্রজন্মের শিক্ষা চেতনা, নতুন করে শিক্ষায় শিক্ষিত হয়ে বৃহত্তর জীবনের আভাস, কিন্তু সেখানে আবার অভাবে রণবেশদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, জাহাজে চাকরি নিয়ে এসে চলে যাচ্ছে। সে খুবই মেধাবী ছাত্র, কিন্তু শেষ পর্যন্ত আবার ফিরেও আসছে চাকরি তার জন্য নয়। পূর্ববঙ্গের গৃহবধূ স্বামী হারিয়ে কারখানার কাজে যেতে বাধ্য হচ্ছে। তার আত্মীয়দের ইচ্ছে ছিল না, কিন্তু পথও নেই, যেখানে সংকটই জীবনের একমাত্র সত্য। সমস্ত কিছু নিয়ে লেখক একটা বিরাট পরিসরে উদ্বাস্তুদের জীবনচিত্র গড়ে তুলেছেন। এর আগের উপন্যাসে সেই উদ্বাস্তু নগরীর চাঁদে এই মহিকান্তদের জীবন সংগ্রাম শুরু হয়েছিল, মানচিত্র বদলে যায় উপন্যাসে এসে শেষ হয়েছে। সেখানে যা সংক্ষিপ্ত আকারে ছিল, এখানে লেখক তা বৃহত্তর পরিসরে দেখিয়েছে। তবে কাহিনীর পুনরাবৃত্তি করেননি। যেখানে উদ্বাস্তু নগরীর চাঁদ উপন্যাসে যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই তিনি শুরু করেছেন। শুরু করলেও এই যে উদ্বাস্তু জীবন, এ তো সংক্ষিপ্ত ইতিবৃত্ত নয়, একটা বৃহৎ সত্য, যে সত্যের মধ্যে দেশভাগ লুকিয়ে আছে, পাকিস্তান পর্বের ইতিহাস রয়েছে এবং এরা শুনছে যে ভাষা আন্দোলন সংগঠিত হচ্ছে 1952-তে এবং শশীকান্তরা, সুধাকান্তরা
স্পষ্টতই জানে যে ভাষা আন্দোলন হলেও পূর্ববঙ্গকে বাঁচানো যাবে না, কেননা সেখানে মৌলবাদ চেতনা যেভাবে গড়ে উঠেছে, তার পক্ষে বাংলাদেশ ধারণাও টিকে রাখা সম্ভব নয়, যদিও তখনও বাংলাদেশ গড়ে ওঠেনি। এবং এপারে এসে সেই গান্ধীজি, মেঘনাদ সাহা, তাদের অবস্থান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায়ের কার্যকলাপ, ট্রাম ভাড়া বৃদ্ধিতে প্রতিবাদ মিছিল, হত্যা, লড়াই এবং কর্মসংস্থানে গিয়ে পূর্ববঙ্গের বাঙালদের বিদ্রূপ শোনা, ধীরে ধীরে মিশে যাওয়া এবং এপারের সংবাদ, এপারের জীবনচিত্রের সঙ্গে মিশে গিয়ে এই জীবনচিত্রের একটা অংশ হয়ে ওঠা খুব সহজ ছিল না। দীর্ঘদিন ধরে লড়াই করে, দীর্ঘদিন ধরে ব্যঙ্গ বিদ্রূপ সহ্য করে, এবং সবচেয়ে যেটা বড় হয়েছিল, দেশহারা মানুষরা জেনে গিয়েছিল যে তারা বাস্তুচ্যুত, সমস্ত কিছু সহ্য করাই তাদের একমাত্র নিয়তি। ক্ষুধা, নাগরিক মানুষের ব্যঙ্গ বিদ্রূপ, বস্ত্রহীনতা, শিক্ষাহীনতা, ক্ষুধার জলহীনতা, সমস্ত কিছুকে অতিক্রম করে তারা নতুন সূর্যের স্বপ্ন দেখেছিল। মানচিত্র তাদের বদলে গেছে। আড়িয়াল খাঁ নদীর তীরের মানুষগুলি এসেছে কলকাতার রুক্ষ দেশে নতুন জীবন সংগ্রামের অংশ নিয়ে আবার এপারের মানচিত্রের তারা অধিবাসী হয়ে গেছে। পুরাতন মানুষগুলি চলে যাচ্ছে। যতীন্দ্রমোহন, নিশিকান্তের বিদায় হয়ে গেছে। এখন রয়েছে গগন, রণবেশরা। তারা নতুন করে আবার জীবন সংগ্রাম শুরু করেছে এবং প্রাথমিক বিপর্যয় কেটে গিয়ে আজ অনেকটাই ভালো অবস্থান, অন্ন বস্ত্রের সংস্থান হয়েছে, তাদের বিবাহ, সন্তান হচ্ছে এবং তার মধ্যেও কলহ রয়েছে, লোকাচার এর দ্বন্দ্ব রয়েছে, জাতিগত বৈষম্য রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে লেখক একটা বিরাট পটভূমিকায় দেশভাগের সত্যের পরিণাম কত ভয়াবহ হয়েছিল, বিবিধ চরিত্রের সংমিশ্রণে, বিবিধ কাহিনীর সংমিশ্রণে দেখাতে সচেষ্ট হয়েছেন। ধন্যবাদ।